দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। এর মধ্যে আপনারা জেনেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আদালতের রায় হয়েছে। এই ব্যবস্থা আবারও ফিরেছে। কেউ বলছেন এটি পুনরুজ্জীবিত হচ্ছে। এটি কিভাবে হলো, কেন প্রয়োজন এবং এর আদ্যোপান্ত এবং রাজনৈতিক প্রভাব বা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের বার্তা কক্ষে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। আর এইসব আয়োজন নিয়ে আজকের বার্তা কক্ষে আপনাদের সবার সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে ফিরল এই আলোচনায় আজকের বার্তা কক্ষে চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। তার আগে আপনাদের জানিয়ে দিই এখন থেকে ১৪ বছর আগে দেওয়া যে রায় আদালতের সেটি পুরোটাই বাতিল করেছেন আপিল বিভাগ। ওই রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুরের এবং এই সংক্রান্ত রিভিউ অর্থাৎ পুনর্বিবেচনা আবেদন নিষ্পত্তি করে আজ ২০শে নভেম্বর বৃহস্পতিবার এই রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিধানাবলী এই রায়ের মাধ্যমে আবারও সক্রিয় বা পুনরুজ্জীবিত করা হলো। এটিই হচ্ছে আদালতের রায়ের। আমার আজকের অতিথির কাছে চলে যাচ্ছি এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে। অতিথি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আপনাকে স্বাগত। জি, আপনাকেও ধন্যবাদ। আজকে বাংলাদেশের ইতিহাসের জন্য অন্যতম একটি স্মরণীয় দিন। জি, আমি সেটাই বলছিলাম যে আদালতের রায় হয়েছে। আপনি এই রায়ের যখন এই রায়ের আগে যখন আদালতে লড়াই চলছে তখন বিএনপি মহাসচিবের পক্ষের আইনজীবীও ছিলেন। আমার প্রশ্ন যে আমরা সেটা নিয়ে জানবো বিস্তারিত। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এবং এখন যে সরকার আছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন। এটার পার্থক্যটা একটু যদি আমাদেরকে পরিষ্কার করেন এবং তত্ত্বাবধায়ক আসলে কি সুবিধাটা আছে? দেখুন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু সংবিধানের অধীনে একটা সাংবিধানিক বিধান। জি। সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার এবং পরবর্তী একটা নির্বাচিত সরকার আসার মাঝখানে একটা অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। সুতরাং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউ এর রায়ের মাধ্যমে ফিরে এলো, সেটা মূলত সেই সাংবিধানিক বিধান যেটা সংবিধানে ইতিপূর্বে সংযোজিত করা হয়েছিল, যেটি ইতিপূর্বে বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 4:3 এই অনুপাতের রায়ের ভিত্তিতে বাতিল করেছিল, যেটার পরিপ্রেক্ষিতে তৎকালীন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করা হয়েছিল। সুতরাং যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজকে পুনঃপ্রবর্তিত হলো, সেটি হচ্ছে একটা সাংবিধানিক বিধান। আর বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা আছে, এটাকে আপনি যদি বলতে পারেন ৫ই আগস্ট ২০২৪ ছাত্র জনতার গণ আন্দোলন এবং দীর্ঘদিন পর্যন্ত রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের যে দীর্ঘদিন ব্যাপী আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতিতে সংবিধানে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা আছে এর কিন্তু কোনো স্থান নেই। সময়ের প্রয়োজনে সেই অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কিন্তু সে সময় দায়িত্ব পালন করেছেন। এটা কিন্তু সংবিধানের কোনো বিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে না বর্তমান সময়। বরং সে সময় জনগণের স্বাভাবিক অভিপ্রায়, এত একটা আন্দোলনের পরে জনগণের মানুষের স্বাভাবিক অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সুতরাং আজকে অবধি যদি বলেন, তাহলে সাংবিধানিক যদি কোনো ব্যাকিং যদি এই সরকারের জন্য থেকে থাকে, তাহলে একমাত্র সাংবিধানিক ব্যাকিং হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে একটা উপদেষ্টামূলক মতামত, যেটা আমাদের সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি গ্রহণ করেছিলেন এবং রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে মতামত চেয়েছিলেন যে এরকম একটি অবস্থা, যে সময় সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, যে সময় সংসদ ভেঙে গেছে, এরকম একটা সময়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার তিনি গঠন করতে পারেন কিনা। সে কারণেই কিন্তু বর্তমান রাষ্ট্রপতি কিন্তু সংবিধানের ধারাবাহিকতায় কিছুটা কাছাকাছি মিলে একটা নির্দলীয় অবস্থান থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা গঠন করেছে। সুতরাং সংবিধানে যদি মনে করেন যে সংবিধানে যে সমস্ত বিষয় লিখিত থাকে, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিধানটি সংবিধানে লিখিত নেই। তবে সময়ের প্রয়োজনে ছাত্র জনতার গণ আন্দোলনের ফলশ্রুতিতে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে। সেটা হচ্ছে আপনি ৫ই আগস্টের কথা যেটা বললেন তার ৩ দিন পরে এসে এটি হয় এবং ওটা হচ্ছে ৮ই আগস্টে। জি, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন
8ই আগস্টের কথা আমি বলছিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি মহাসচিবের বিএনপির দীর্ঘদিনের সংগ্রামের মধ্যে এই বিষয়টি ছিল এবং সাধারণ যে উম আ আপনার সিভিল সোসাইটি তাদের মধ্যে অনেকে বলেছেন। তাদের একজন এখন উপদেষ্টা পরিষদে রয়েছেন আসিফ নজরুল। তিনি আ আজকে বলেছেন এটিকে ঐতিহাসিক রায়, দীর্ঘ সংগ্রামের কথা, এরকম নানা রকম কথা বলেছেন। কিন্তু যেটি হচ্ছে যে এখন যে অবস্থায় নির্বাচন হচ্ছে, এই অবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি নির্বাচন হয়, কেউ কোন উপদেষ্টা যারা আছেন তারা উপদেষ্টা, কেউ মন্ত্রী মর্যাদায়, বাট মন্ত্রী বলা হয় না তাদেরকে। এবং তারা কেউ কোন পলিটিক্যাল পার্টির নয়। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যখন থাকে তখনও কোন পলিটিক্যাল নির্দলীয় পার্টি ব্যক্তিরা থাকতো। থাকে না। এখন তাহলে কি দাঁড়ায়? তাহলে তারা তো মনে হচ্ছে, আপাতত আমার কাছে মনে হয় যে একই জিনিসটা। এই না, পার্থক্যের জায়গাটা কোথায়? না, এই পার্থক্যের জায়গাটা আমি আগেই বলেছি যে এটা সাংবিধানিক বিষয়। যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজকে রায়ের মাধ্যমে ফিরে এলো, এটা তো সংবিধানের অন্তর্ভুক্ত একটা বিষয়। কিভাবে সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, অর্থাৎ সংসদ ভেঙে যাওয়ার ১৫ দিনের মধ্যে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করতে হবে, সেরকম একটি বিধান কিন্তু সংবিধানে সন্নিবেশিত ছিল, যেটা বাতিল করা হয়েছিল পরবর্তীতে। আর এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তো এমন কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। সুতরাং খোলা চোখে অন্তর্বর্তীকালীন সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলেও এটার মূল পার্থক্যটা হচ্ছে সংবিধান। একটা হচ্ছে সংবিধান স্বীকৃত পদ্ধতি, আর বর্তমান যে সরকারটা হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতায় কিংবা সাংবিধানিক একটা সাপোর্টের পরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে এবং জনগণের স্বতঃস্ফূর্ততা, জনগণের মতামতের ভিত্তিতে। সুতরাং দুইটার মধ্যে পার্থক্যটা বোঝার জন্য আমাদেরকে মূলত চিন্তা করতে এবারে হবে যে একটু আসি যে সংবিধানের এখন যেটা আছে, এই যে আগামী যে নির্বাচন, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা যেটা হবে, আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন। আমার প্রশ্ন হচ্ছে এবার আজকের যে রায় হলো, সেই তত্ত্বাবধায়ক সরকারটা আসলে কবে থেকে কার্যকর হবে? এটা নিয়ে এটাই কি তাহলে অন্তর্বর্তী থাকবে না? কেয়ারটেকার হয়ে যাবে? এই যে প্রশ্নটা এটা দুইটা বিষয় আপনাকে প্রেক্ষাপটটা বিবেচনা জি। করতে হবে। প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকে রায় কিন্তু বলে দিয়েছে যে এই রায়টির মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা আমাদের সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি ফিরে আসবে। হুম, কিন্তু ফিরে আসা মানেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এটা কার্যকর হবে না। কেন কার্যকর হবে না? আপনাকে মনে রাখতে হবে যে বিলুপ্ত সংশোধনী, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে প্রক্রিয়ায় চলতো, কিভাবে চলতো? প্রথমত আগে সেটা আপনাকে অনুধাবন করতে হবে। একটা নিয়মিত সরকার গঠিত হলো, ৫ বছর মেয়াদের সময় সংসদের মেয়াদ শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করা হবে। সেই সরকারটির মেয়াদ হবে ৯০ দিন। ৯০ দিনের মধ্যে তার মূল কাজ হবে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। তাহলে এবং সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনেই আরেকটি সরকার গঠিত হবে। সেটা হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাংবিধানিক ভিত্তি ছিল। বর্তমান সময়ে এটা সম্ভব না। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই সংসদ ৮ই আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগেই কিন্তু সংসদ ভেঙে গেছে। সুতরাং সংসদ ভেঙে যাওয়ার পরে ১৫ দিনের মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যা সাংবিধানিক বিধান ছিল, সেটা তো এই সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, সংবিধান এখন ১.৫ বছর পেছনে। সংবিধান প্রায় ১.৫ বছর। এইটা একটা, এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের আজকের আপিল বিভাগের যে সংক্ষিপ্ত রায়, সে রায়ের মধ্যেও কিন্তু উল্লেখ করা আছে। একেবারে সুস্পষ্টভাবে আদালত বলেছেন যে আমরা অটোমেটিক্যালি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে ফিরে আসছে ঠিকই, কিন্তু তার পুনরুজ্জীবিত অনুচ্ছেদ ৫৮ খ ১ এবং অনুচ্ছেদ ৫৮ গ ২ এর বিধানাবলীর প্রয়োগ সাপেক্ষে উহা কার্যকর হবে। তার মানে হচ্ছে একটা নিয়মিত সরকার, তিনি মেয়াদ শেষ করবেন, সংসদ ভেঙে যাবে, ১৫ দিনের মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে। সেই বিধান তো এই সময়কালের মধ্যে হচ্ছে না। সুতরাং যেহেতু সেই অবস্থা এখন নাই, যেহেতু এখন কোন নিয়মিত সরকার এখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন না, সুতরাং আজকে থেকেই কিন্তু এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাস্তবায়ন বাস্তবসম্মত না, এটা হবে না। এটার বাইরে আদালত কিন্তু আরেকটি কথা বলেছে, এটা প্রসপেক্টিভলি। তার মানে আদালত পরিষ্কার বলেছেন, পুনঃস্থাপিত এবং পুনরুজ্জীবিত পরিচ্ছেদ ২ এর কয়ে বর্ণিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানাবলী কেবলমাত্র উক্তরূপ ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতেই কার্যকর হবে। এটা আমরা আইনের ভাষায় বলি প্রসপেক্টিভলি, পরবর্তী সময় থেকে কার্যকর হবে। এবং আদালতের আজকের এই রায়ের পরিপ্রেক্ষিতে এটা সুস্পষ্ট যে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুত এবং ঘোষিত এই নির্বাচনের ক্ষেত্রে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রযোজ্য হবে না। অর্থাৎ তাহলে হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনে যারা আসবেন তারা যখন পরবর্তী নির্বাচন, এক্স্যাক্টলি আপনি ঠিকই বলেছেন। ফেব্রুয়ারি ২০২৬ এর নির্বাচনের মাধ্যমে যে রাষ্ট্র ক্ষমতা এবং যে সংসদ গঠিত হবে,
সেই সংসদ যখন ভেঙে যাবে তার 15 দিনের মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হতে হবে। যদি পুরোভাবে সম্পূর্ণভাবে যদি আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানে ফিরিয়ে আনি, সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন যে সামনে নির্বাচন হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেক্ষেত্রে এটি কার্যকর হচ্ছে না, এটা কার্যকর হবে 14তম জাতীয় সংসদের সময় থেকে। আচ্ছা, অর্থাৎ সময়টা নির্ধারণ হলো এবারের নির্বাচনে আসলে এই কেয়ারটেকার গভর্নমেন্টের এটা এর আওতাধীন পড়ছে না। বর্তমান রায়ের এটা পরের থেকে পড়ছে। সংবিধানের এই সংশোধনীটা ফিরে এলো, সংবিধানে পুনঃস্থাপিত হলো, কিন্তু আদালত দুইটা বিবেচনা রেখে, একটা তো সরাসরি বলে দিয়েছে যা প্রসপেক্টিভলি ভবিষ্যতে কার্যকর হবে, আর দ্বিতীয়ত হচ্ছে প্র্যাকটিক্যাল সময়টা আমরা স্পষ্ট হলাম যে ত্রয়োদশে হচ্ছে না, চতুর্দশ থেকে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করার ক্ষেত্রে আগে যেভাবে করা হতো, আমরা দেখতাম যে একটা রাজনৈতিক সরকার চলে যায় এবং নতুন তারা বিভিন্ন সেক্টরে সাকসেসফুল, কিন্তু তারা কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত মানুষদেরকে সেখানে আমরা দেখিনি। এইরকমই থাকবে নাকি কোনো ধরনের ভেতরের মানে ফর্ম করার ক্ষেত্রে সরকার আসার ক্ষেত্রে কোনো পরিবর্তন, ছোটখাটো কোনো পরিবর্তন হয়েছে কিনা? না, এটা তো প্রথম কথা হচ্ছে যে দেখেন আমাদের অন্য কোনো পরিবর্তন আছে কিনা আসলে। না, এখন তো ধরেন সুপ্রিম কোর্টের রায়টাকে যদি আমি বিবেচনা করি, তাহলে তো আর নতুন করে ইফস এন্ড বাটস এর কোনো সুযোগ নেই। সুতরাং যেটা যে অবস্থায় ছিল সেটা সেই বিবেচনায় কিন্তু আদালত রায় দিয়েছেন। আদালত কিন্তু রায়ের পর্যবেক্ষণে এমন কিছু বলেননি যে আমার এইটা রাখবো ওইটা রাখবো, যেমন অনেকের মধ্যে বক্তব্য ছিল, প্রশ্ন ছিল। যেমন একটা অত্যন্ত আলোচিত বিষয় হচ্ছে যে আমাদের যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রথম অপশন ছিল সদ্য বিদায়ী প্রধান বিচারপতি এর প্রধান হবেন। তো সেটা নিয়ে অনেকের মধ্যে বিতর্ক আছে। কেউ কেউ মনে করে থাকেন এরকম একটা বিধান থাকার কারণে আমাদের বিচার বিভাগকে একটা কি বলবো যে এক ধরনের প্রলোভনের মধ্যে ফেলে তাদেরকে বিতর্কিত করা হয়। সুতরাং বিচারপতিদেরকে এখানে না রাখার ক্ষেত্রে এরপরে ছিল তার প্রধান বিচারপতি, তারপরে আপিল বিভাগের বিচারপতি, এরকম কতগুলি স্তর কিন্তু ছিল। সর্বশেষ সেটা কি বদলে গেছে এখন? না, সেটা তো এখন আছে। এই রায়টি যেহেতু সম্পূর্ণভাবে ফিরে এসেছে, এই রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে, সুতরাং কিন্তু ধরে নিতে হবে যে ওই সময় 1996 সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিধানাবলী ছিল সেই প্রত্যেকটা বিধানাবলী এখন সংবিধানে ফিরে এসেছে। কারণ আদালত কিন্তু কোনটা রাখবেন না এই ডিকটেট করতে পারে না। আদালত দেখে কোন একটা সংবিধানের একটা সংশোধনী সেটা আইনসম্মত হয়েছে কি হয়নি। আরেকটা বিস্তারিত জানার জন্য যে কারণে কেয়ারটেকার গভর্নমেন্ট, তার নাম বলার আগে আমরা বলি নির্দলীয় এবং নিরপেক্ষ। তো নিরপেক্ষতা যাচাইয়ের কোনো আসলে মানদণ্ড এই আইনগুলোর মধ্যে আগে থেকে ছিল কিনা? না, যখন বোঝা যায় যে উনি নিরপেক্ষ। না, এর একটা প্রেক্ষাপট আপনাকে বুঝতে হবে। প্রেক্ষাপটটা বুঝতে হবে যে এরশাদ পতনের পরে 90 সালে তখন কিন্তু আলটিমেটলি একটা দ্রুততম সময়ের মধ্যে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার প্রয়োজনীয়তার কথা এসেছিল। তখন কিন্তু সংবিধানে কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল এবং তখন কিন্তু সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কোনো ব্যবস্থা কোনো ছিল না। তখনকার সময়কার আন্দোলনকারী রাজনৈতিক দল এবং জোট তারা চিন্তা করেছিল তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে যদি দেওয়া হয় তাহলে তিনি একটা দল নিরপেক্ষ অবস্থান থেকে একটা নির্বাচন করে দিতে পারবেন। সে কারণে এই পৃথিবীর ইতিহাসে কোন বিচার বিভাগের প্রধান অর্থাৎ প্রধান বিচারপতি তিনি দায়িত্ব থেকে এসে এক্সিকিউটিভের হেড হয়ে তিনি নির্বাচন করে আবার কিন্তু প্রধান বিচারপতি হিসেবে ফিরে গেছেন। তো সুতরাং এবং এই কাজটি তিনি 3 মাস সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করেছিলেন। 91 সালের নির্বাচন, যে নির্বাচনে বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন সরকার প্রথম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এই যে একটা ওই সময়কার 90 পরবর্তী সময়ে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বাধীন 90 দিনের মধ্যে একটা সাকসেসফুল নির্বাচন করার কারণে তার পরবর্তীতে যারা এই আইনটি প্রণয়ন করেছেন তখন চিন্তা করেছেন একজন সাবেক প্রধান বিচারপতিকে দিলে হয়তো তিনি মোর নিরপেক্ষভাবে এই দায়িত্বটা পালন করতে পারবেন। সুতরাং ওই উদাহরণটাকে সামনে রেখে আমার ধারণা 96 সালের সংবিধানে যে সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, সেই সংশোধনীটি করা হয়েছে। হওয়ার সম্ভাবনা বা দেখেননি আপনারা? এমন তো হয়েছে, এটা হয়েছে। আমি তো তাহলে পরের উদাহরণগুলো জাস্ট আমি তারপরে যদি আপনি দেখতে আমি তো বললামই, ধরেন এই ব্যত্যয় যে ঘটেনি এমন তো না। কারণ একজন আপনার নিশ্চয়ই মনে আছে যে তখন সংবিধানের বিধান ছিল যে ইমিডিয়েট 5 চিফ জাস্টিসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে হবে। কিন্তু তৎকালীন তো আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রধান বিচারপতি কে এম হাসানের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছে, তাকে গ্রহণ করেনি। এবং সেক্ষেত্রে তো এই পর্যায়ক্রমিক বিচ্যুতিতে পরবর্তীতে আমরা দেখেছি, যার পরে তো বাংলাদেশে সেনা সমর্থিত শাসন পর্যন্ত বাংলাদেশকে দেখতে হয়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে যে সেনা সমর্থিত সরকার গঠনের পরে 2008 সালে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অধীনে নির্বাচন হয়েছে, আমার দৃষ্টিতে সেই নির্বাচনটি একেবারে অনিয়মিত নির্বাচন ছিল। কারণ
90 দিনের তত্ত্বাবধায়ক সরকারের বাইরে গিয়ে 1 বছরের বেশি সময় পরে গিয়ে 2008 সালে নির্বাচন হয়েছে। এখন এই যে কতদিন থাকা না থাকা, এটা যেমন ৯০ দিনের কথাটা খুব স্ট্রিক্টলি বলা হয় এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন করার অভিজ্ঞতা বাংলাদেশের আমরা দেখেছি। ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে এবং নির্বাচনটা ভালো হয়েছিল। যে সেভাবেই বিবেচনা করা হয়। এখন এইটা তাদের হাতে যখন মানে সরকারটা থাকে তখন এটা আসলে দীর্ঘায়িত করা, এটা অন্য ফরমে নেয়া কিংবা কোনো পার্টির সাথে আঁতাত করা, এগুলো আসলে ঠেকানোর জন্য আইনগত কোনো বিষয় আছে কিনা? আমি বিষয়টিকে আপনাকে একটু ক্রিটিক্যালি দেখতে বলব আইনজীবী হিসেবে। কারণ বদিউল আলম মজুমদার বলেছে সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত হবে। অনেকটা রাজনৈতিক বক্তব্যের মতো দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল যে গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে। এ ধরনের বক্তব্যগুলো আমরা শুনি যে রাজনৈতিক ব্যক্তিত্বরা কোনো কিছুকে ঢালাওভাবে এন্ডোর্স করেন। মানে প্রশংসা করেন। মানে ক্রিটিক্যালিও তো দেখার জায়গা থাকতে না, পারে। আমি তো বলেছি, যেমন হ্যাঁ, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ, আমি তো বিএনপি মহাসচিবের পক্ষে, বিএনপির জি, মহাসচিবের আইনজীবী ছিলাম। জি, কিন্তু আমি যে ত্রুটি এবং বিচ্যুতি এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে হয়েছে সেটাকে আমি অস্বীকার করি নাই। হুম, সুতরাং আমি স্বীকার করে নিয়েই বলছি। দেখুন, আল্টিমেটলি নির্ভর করে একটা সদিচ্ছার উপরে। বাংলাদেশে তো কম এক্সারসাইজ হলো না। হুম, যেমন যেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিগত শেখ হাসিনা সরকার হুম, তিনি সংবিধান সংশোধন করে বাতিল করেছিলেন, তিনি কিন্তু এখন তার দল এখন মনে করে হুম, যে আর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য একটা নির্বাচনকারী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা দরকার। হুম, সুতরাং যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য তৎকালীন শেখ হাসিনা এবং জামাত আন্দোলন করেছিল বিএনপির বিরুদ্ধে, হুম, বিএনপি তখন সেটা গ্রহণ করেছিল, হুম, তারাই কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। হুম, উদ্দেশ্য একটাই, কিন্তু ক্ষমতা দীর্ঘায়িত করা এবং জনগণের সঙ্গে তাদের যে জবাবদিহিতা সেই জবাবদিহিতার জায়গা থেকে নিজেকে সরিয়ে নেওয়া। হুম, আমি তো প্রত্যাশা করি না যে এত বড় একটা এক্সপেরিমেন্টের পরে, বিশেষ করে জুলাই আগস্ট ২০২৪ এর এত বড় একটা বাংলাদেশের বড় ঘটনা ঘটার পরে পরবর্তী সময়ে যারা রাজনৈতিক সরকার আসবেন কিংবা রাষ্ট্র হুম। ক্ষমতার দায়িত্বে থাকবেন, তারা দায়িত্ব অবহেলা করবেন কিংবা তারা না, এরকম একটা এটা আমরা প্রত্যাশা করি না। আপনার প্রত্যাশার কথাটা আসলে ঠিক আছে। কারণ এটা এরকমই সবাই সুন্দর প্রত্যাশাই করেন। সাধারণ মানুষও সুন্দর প্রত্যাশা নিয়ে নতুন সরকার নিয়ে আসেন। এমনকি কেয়ারটেকার সব গভর্নমেন্ট আসলেও সুন্দর প্রত্যাশা করে। কিন্তু অসুন্দরগুলো পরে ঘটে। না, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি তো সে কারণেই বলছি। আমি হ্যাঁ, বলছি আমি তো প্রত্যাশা করা ছাড়া এই মুহূর্তে আর কিছু দেখছি না। হ্যাঁ, কারণ আচ্ছা, আজকেই মাত্র রায়টি হলো। আচ্ছা। এবং এই রায়টি এই করার জন্যে আপনি জানেন যে আমি নিজেই বিএনপির পক্ষ থেকে আইনজীবী হিসেবে কমপক্ষে ৪ দিন শুনানি করেছে। এবং আচ্ছা। বাংলাদেশের ইতিহাসে এই আইনটা এই রায়টি কিন্তু অত্যন্ত যুগান্তকারী বললেই শুধুমাত্র হবে না। দিস ইস দ্য অনলি কেস যেখানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের ২১ জন বিচারপতি এই মামলাটি শুনেছেন। আচ্ছা, এবারে একটু সবচেয়ে বড় কথা, নেপালের প্রধান বিচারপতি পর্যন্ত হুম, এই মামলার প্রসিডিং এ একদিন অংশগ্রহণ করেছেন, যার সামনে আমি নিজেও উনার সামনে এই মামলার আর্গুমেন্ট করার আচ্ছা, সুযোগ পেয়েছি। আচ্ছা। মানে নানা দিক থেকেই অত্যন্ত ও গুরুত্বপূর্ণ। মানে গুরুত্বপূর্ণ সেটাই বলছেন। অবশ্যই গুরুত্বপূর্ণ। আ এখন এই যে ৯১ সালের কথা বলছেন আপনি যে সেইটা আসলো, সেটা সাকসেসফুল মনে হচ্ছে। এখনো সবাই এটাকে এন্ডোর্স করছেন। কিন্তু এটা তো চলেও যেতে হয়েছিল, তাই না? এটা বাতিলও হয়েছিল যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে। সেই প্রক্রিয়া আসার সুযোগ এখনো আছে কিনা? থেকে গেল থাকতেই কিনা? পারে। এখানে একটা কথা খুব হুম, ভালো করে বুঝতে হবে। এটা হুম, কিন্তু এই বিধানটি কিন্তু সংবিধানে সংশোধনের মাধ্যমে এসেছে। হুম, আমাদের দেশের যেকোনো রাষ্ট্রের ৩ টা অর্গান। একটা হচ্ছে হুম, নির্বাহী বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ, আরেকটা হচ্ছে আইনসভা। হুম, তো আইনসভা তো তাদের এক্সারসাইজ এর ক্ষেত্রে তারা হুম, স্বাধীন এবং তারা তো স্বাধীনভাবে এইটি সংবিধানে সংশোধন করেছেন। কখনো প্রয়োজন মনে করলে, যেমনটি পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে বিগত শেখ হাসিনা সরকারের সময় হয়েছে, পরবর্তীতে হুম, কেউ আসলেও তো এটা পরিবর্তন করতে পারে। তবে আমার কাছে যেটা মনে হয় যে আজকে যে রায়টি, আজকে শর্ট অর্ডার যেটা দিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং রায়ের যে পূর্ণাঙ্গ রায় পেলে আমরা বলতে পারবো যে পরবর্তী কোন সরকার কিন্তু এই ধরনের বিধানটাকে একেবারে বাতিল করে দেওয়ার কোন সুযোগ পাবে না। কারণ এটা আচ্ছা, আমাদের সংবিধানের মৌলিক কাঠামো হিসেবে স্বীকৃতি পাবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, পূর্ণাঙ্গ রায় পেলে বোঝা যাবে এটা হচ্ছে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইস দ্য বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন। এই বেসিক স্ট্রাকচার যখন হবে, বেসিক স্ট্রাকচার পরিবর্তন করে কিন্তু সংবিধান সংশোধন করলেও সেইটি কিন্তু আদালতের সামনে টিকবে না। ওই একটি জায়গা থেকে আমার কাছে আচ্ছা। মনে হয় যে পরবর্তী যারাই মনে করবে এই ব্যবস্থাকে বাতিল করে তাদের নিজেদের পছন্দ মতো দলীয় কিংবা অন্য কোনো এজেন্ডা অনুযায়ী তারা করবে না। আমার তত্ত্বাবধায়ক মনে হয় সরকার নিয়ে আসলে অনেকবার আলোচনা হয়েছে। বদিউল আলম মজুমদার সহ উনারা অনেক ধরনের আ মুভমেন্ট এ গেছেন, আপনারাও করেছেন। কিন্তু একটা বিষয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ম মানে এই যে বাতিলের ক্ষেত্রে কোন দল আগ্রহী, আরেকটা দলের মতামত এই ব্যাপারটা, এবং তখন এক ধরনের আলাপ হচ্ছিল কতদিন চলতে পারে? তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী সমাধান না? এত বছর পরে এটা আবার উইথড্র হতে পারে। এরকম বিষয় আলাপ হতো। অবশ্যই কিন্তু সেই জিনিসটা এই যে আপনি যে আইনের ধারা বা বিস্তারিত অ্যাপ্রোচ যেগুলো করেছেন, সেসব জায়গায় কখনো আলোচিত হয়েছে কিনা আদালতের? হচ্ছে। কারণ আপনি খেয়াল করে দেখেন,
বিচারপতি এবিএম খায়রুল হক সাহেব তিনি যখন প্রথম রায়টি দিয়েছিলেন, সংক্ষিপ্ত রায়ে কিন্তু বলেছিলেন যে যদিও আমরা এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানটা বাতিল করছি, পরবর্তী রাষ্ট্রের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে একটা ম্যাক্সিম উল্লেখ করে বলেছিলেন পরবর্তী দুটি জাতীয় সংসদ এই বিদ্যমান বিধানের অধীনে হতে পারে। তার মানে তিনি আইনগতভাবে সেটা বাদ দিলেও পরবর্তী দুইটা নির্বাচন পর্যন্ত প্রয়োজনীয়তা ছিল সেটা তিনি উপলব্ধি করেছেন, যদিও তিনি পূর্ণাঙ্গ রায়ের মধ্যে সেটা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছেন। এবং আমি একটা ইন্টারেস্টিংলি বলতে পারি যে এই মামলার অন্যতম অ্যামিকাস কিউরি, নিশ্চয়ই জানেন এই মামলা অনেক সিনিয়র আইনজীবীরা মামলা তারা সবাই একজন ছাড়া সবাই মিলে তারা বলেছিল এটা সংবিধানে রাখা প্রয়োজন বাংলাদেশের স্বার্থে। বিচারপতি টি.এস. খান, তিনিও একজন বিএনপির আইনজীবী, একজন সিনিয়র সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ছিলেন। তিনি বলেছিলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের বাংলাদেশে 50 বছর জনপদ প্রয়োজন, এবং সেটা আদালতের রায়ের মধ্যে সেটা উল্লেখ করা আছে। সুতরাং 50 বছরের কথা উল্লেখ করা আছে। বিচারপতি টি.এস. খানের আর্গুমেন্ট হিসেবে অ্যাজ অ্যামিকাস কিউরি 50 ইয়ার্স আমাদের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা প্রয়োজন, এই রায়টি, এই কথাটি, তার এই বক্তব্যটি মাননীয় বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের রায়ের মধ্যে উল্লেখ করা আছে। সুতরাং এক একজনের কাছে এক এক রকম, কিন্তু আমরা যেটা মনে করি যে একটা স্থায়ী সমাধান হওয়া দরকার। বাংলাদেশের মানুষ অত্যন্ত গণতান্ত্রিক হবে, তারা যদি মনে করে সুতরাং নির্বাচনকালীন কারো প্রতি আস্থা অনাস্থার যে বিষয়টি সেটা তারা রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে, আসলে কি একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হয় রাষ্ট্র পরিচালক যারা আছেন তাদের সদিচ্ছার উপরে, তারা কত খোলা মন নিয়ে, কত বড় মন নিয়ে, আর তারা সুশাসন চান কিনা। আপনি যদি একইভাবে যদি কোনো কারণে পুরোনো দিনের মতো আচরণ করেন, যেখানে গুম, খুন, রাহাজানি নিত্যদিনের সঙ্গী, দুঃশাসন, চুরি, ডাকাতি, লুটপাট, তাহলে বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। কাজল, অর্থাৎ এই বিষয়টি আমরা মোটামুটি অনেকগুলো দিক পেলাম। একটা হচ্ছে যে এটি কোন সময় থেকে চালু হচ্ছে সেটি আমরা বুঝতে পারলাম যে ত্রয়োদশ নির্বাচন, যেটি জাতীয় নির্বাচন, সে তখন থেকে না, চতুর্দশ থেকে হচ্ছে। এটি 50 বছর থাকা উচিত এরকম একটা মতামত আছে এই রায়ের মধ্যে। এছাড়াও আরো নানা দিক আলোচনা করেছি। আমরা একটু অন্য একটা দিকে যেতে চাই, সেটি হচ্ছে শেখ হাসিনার রায়ের পরে একটি বিষয় আলোচনা এসছে যে তিনি এবং প্রধান দুজন, যারা দুজন জীবিত মানে দেশের বাইরে আছেন, তাদের ব্যাপারেই ফাঁসি রায় দেওয়া হয়েছে। আর যিনি পুলিশের কাস্টডিতে আছেন তার ব্যাপারে দেওয়া হচ্ছে 5 বছরের কারাদণ্ড। এইটা আপনি মানে আইনজীবী দৃষ্টি থেকেও বলতে পারেন, মানে পলিটিক্যালি যে কোনো ভাবে, মানে এটা আপনার কাছে মানে কোনো একটা বিতর্কের ব্যাপার মনে হয় কিনা? আর আনার ব্যাপারে আজকে আপনি জানেন বলা হয়েছে যে আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালতে কোন রকম অ্যাপ্রোচ করা যায় কিনা, এবং ভারতকে চিঠি দেওয়া হচ্ছে, আমরা চেষ্টা করব, অচিরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই ধরনের মানে হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে করা হচ্ছে, এখনই আমাদের যোগাযোগ হচ্ছে, এরকম না। এটা আসলে খুব সম্ভব বলে মনে হয় কিনা? না, আমি প্রথম যে বিষয়টি বলি সে বিষয়ে ইতিমধ্যে আমি আমার মতামত এক্সপ্রেস করেছি। কারণ দেখেন, সাবেক আইজিপি মামুন সাহেব, তিনি তো আসামি ছিলেন। তো তিনি আসামি থেকে তাকে রূপান্তর করা হয়েছে রাজসাক্ষী হিসেবে। তো আসলে যে কোনো আইনে কোনো সাক্ষীকে তো সাজা দেওয়া যায় না, সাজা দিতে হয় আসামিকে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিধান 15 ধারা 15, সেখানে রাজসাক্ষী হওয়ার বিধান আছে। রাজসাক্ষী হওয়ার বিধান আছে, এবং রাজসাক্ষী হলে তার কথা শব্দটা বলা আছে তাকে পার্ডন করা হবে। পার্ডন হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। সুতরাং ওনাকে শর্ট সেন্টেন্স দেওয়া হয়েছে। শব্দটা যদি থাকতো রেমিশন, তাহলে সাজা কমিয়ে দেওয়ার বিধান থাকতো। এই বিষয়টি একটা বিতর্কের জায়গা আছে যে তিনি রাজসাক্ষী হলেন এবং কাস্টডিতে থাকা অবস্থায় এটা রাজসাক্ষী, ওটা প্রক্রিয়াগত কোনো সমস্যা দেখি না। আমি আইনগতভাবে প্রক্রিয়াগত কোনো সমস্যা দেখি না। তিনি একজন আসামি থেকে রাজসাক্ষী হতেই পারেন, এটা তো আইনি বিধানই, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে একজন সাক্ষী হওয়ার পরবর্তীতে তাকে 5 বছর সাজা দেওয়াটা, এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে শব্দটি এই আইনের মধ্যে আরো বেশি হওয়া উচিত ছিল না কম হওয়া উচিত? আদালত দুইটা বিধান হওয়া উচিত ছিল। আদালত যদি মনে করে, কারণ আদালত কিন্তু পর্যবেক্ষণে বলেছে যে তার বিরুদ্ধে তার অপরাধটি প্রমাণিত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তাকে রাজসাক্ষী হিসেবে প্রত্যাহার করে তাকে আসামি হিসেবে বিবেচনা করা যেতে পারত। আবার আদালত যখন তাকে সুনিশ্চিতভাবে তখন রাজসাক্ষী করেছে, তখন তাকে 5 বছর সেন্টেন্স দেওয়াটা, সাজা দেওয়াটা ঠিক হয়নি। তখন তাকে ক্ষমা করাটাই যুক্তিযুক্ত ছিল আমার দৃষ্টিতে আইনগতভাবে। এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বললেন যে এক্সিকিউশন প্রসেস, সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু বন্দি বিনিময় চুক্তি আছে, এবং আপনি জানেন যে বাংলাদেশও ইতিপূর্বে অনুপ চেটিয়াকে প্রত্যাবর্তন করেছে। ভারত থেকেও বেশ কিছু ব্যক্তি কিন্তু বাংলাদেশে প্রত্যাবর্তিত হয়েছে। সুতরাং এই বন্দি বিনিময় চুক্তির অধীনে বাংলাদেশ সরকারের, আমার কাছে মনে হয় দি মোস্ট ইফেক্টিভ মেকানিজম এই গভর্নমেন্টের আছে, সেটা হচ্ছে এই বন্দি বিনিময় চুক্তিটাকে ব্যবহার করা। কিন্তু আলটিমেটলি সেটাও নির্ভর করে ভারত সরকারের সদিচ্ছার উপরে, কারণ ওই আইনের মধ্যে কিন্তু, ওই চুক্তির মধ্যে কিন্তু আরেকটি বিধান আছে, সেটা হচ্ছে কোনো রাজনৈতিক ভাবে যদি কোনো
একটা পক্ষ যদি মনে করে, অর্থাৎ ভারত যদি মনে করে যে রাজনৈতিকভাবে এই মামলাটি রায়টি হয়েছে, তাহলে তারা সেটা অস্বীকার করতে পারে। যদিও হত্যাকাণ্ড, অন্যান্য কিছু, কিছু গুরুতর অপরাধের ক্ষেত্রে এটা কোনো এক্সকিউজ হবে না। আল্টিমেটলি এটা নির্ভর করবে ভারত। কারণ আপনি তো শুধুমাত্র চাইতে পারেন। আপনার তো কোনো পুলিশ ফোর্স নাই যে আপনি এনফোর্স করতে পারবেন, যে ভারতকে বাধ্য করতে পারবেন। আনলেস আপনি যদি খুব ডিপ্লোম্যাটিক্যালি যদি ভারতের সঙ্গে এনগেজড হন, আইদার বাই yourself or by other international mechanism। দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে কথাটি বললেন, আমি এই আইন সম্পর্কে যতটুকু বিধান বলি, যে ঠিক সরাসরি বাংলাদেশ কোনো একটা রাষ্ট্রের পক্ষ থেকে একটা আন্তর্জাতিক আদালতকে অনুরোধ জানিয়ে একজন আসামিকে ফেরত চাওয়া, এটা মনে হয় খুব সহজসাধ্য বিষয় নাই, এবং আমাদের আইন মনে হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন মনে হয় সে বিষয়টি সাপোর্ট করে না। তবে এক্সপ্লোর করা যেতে পারে, কারণ বাংলাদেশের এর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা মনে রাখতে হবে, এটা কিন্তু শুধুমাত্র ডোমেস্টিক ট্রায়াল হলেও, আমাদের অভ্যন্তরীণ ট্রাইব্যুনালে বিচার হলেও এর কিন্তু একটা আন্তর্জাতিক রূপ আছে। আন্তর্জাতিক রূপটা খেয়াল করে দেখেন, আমাদের অভ্যন্তরীণ যে সমস্ত সাক্ষ্য প্রমাণ, অডিও, ভিডিও, বিভিন্ন নির্দেশনা, সেগুলোর পাশাপাশি এই ঘটনা নিয়ে কিন্তু জাতিসংঘ, বিভিন্ন মানবাধিকার সংগঠন কিন্তু তারা কিন্তু তদন্ত করেছে, এবং প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজি প্রধানের বিরুদ্ধে প্রাথমিক কিন্তু তথ্য প্রমাণ এবং সাক্ষ্য তারা পেয়েছেন, এভিডেন্স পেয়েছেন। তো সুতরাং এর কিন্তু একটা আন্তর্জাতিক একটা মূল্য আছে। সুতরাং এবং এই আদালতের রায়ের মধ্যে সেগুলো রিফ্লেক্টেড হলে স্বাভাবিকভাবেই সেগুলো বাংলাদেশ সরকার ইচ্ছা করলে তারা চেষ্টা করতে পারে ইন্টারন্যাশনালি বিভিন্ন জনকে জানানো, যে দেখেন শুধুমাত্র আমাদের ডোমেস্টিক ট্রায়ালের বিষয় নয়, এটা তো আন্তর্জাতিক সম্প্রদায়ও একই ধরনের অভিযোগের গুলো এনেছে এবং তারা তার সত্যতা প্রমাণ পেয়েছে। আমরা এর আগের অভিজ্ঞতা যদি বলি, যাদের বিষয়ে এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং তাদেরকে ফেরত আনার বিষয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, খুবই সেই সময়ের সবার কাছে পরিচিত। এখন তাদের তারা যখন একটা সময় এরকম আন্তর্জাতিকভাবে মুভ করেছিলেন, তারা কিন্তু আনতে পারেননি। আপনার মনে থাকবে তারা কিন্তু সে সময় এবং দীর্ঘ সময়ে একটা তাদের এই মুভটা কিন্তু এটা খেয়াল রাখতে, তাদের মুভটা মূলত ছিল বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের ক্ষেত্রে। সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত কিংবা দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিদের আনার ব্যাপারে তাদের খুব বেশি তৎপরতা আমার মনে পড়ে না। ওনাদের অধিকাংশ তৎপরতা ছিল বঙ্গবন্ধু হত্যা মামলার। জি, আমি ওই মামলাটার কথা বলছি যে অনেক উন্নত দেশে কিন্তু ভিন্ন জিনিস। সেটা কিন্তু ভিন্ন জিনিস। সেটা হচ্ছে যে আপনার ডোমেস্টিক একটা আইনে বিচার হয়েছে, সুতরাং আপনি তাদেরকে আনার জন্য ওই রাষ্ট্রের সঙ্গে আপনি কতটুকু এনগেজ হবেন, তাদের তো এনেছেও। এখানে একটা কথা বলে রাখা ভালো যে সবাইকে পারেননি, মানে সবাইকে সম্ভব। আমি বলি যে ওই সমস্ত রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, এখানে একটা কথা বলে রাখা ভালো, এই 1973 সালের এই যে আইন, আন্তর্জাতিক অপরাধ আইন, আদালত আইন, সেটি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব প্রণয়ন করেছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধাপরাধের বিচার করার জন্য। দীর্ঘদিন পর্যন্ত কিন্তু আইনটি কিন্তু কোনো কার্যকর ছিল না। 2009 সালে 2008 সালে শেখ হাসিনা সরকার আসার পরে তারাই কিন্তু পুনরুজ্জীবিত করেছেন, এবং তৎকালীন সময়ে তার রাজনৈতিক প্রতিপক্ষ বলে বিবেচিত বিএনপি এবং জামাতের অনেককে তিনি কিন্তু বিচারের মুখোমুখি করেছেন, এবং তখন তিনি দাবি করতেন যে এই ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, বিচারটা অত্যন্ত স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানদণ্ডের হচ্ছে, এবং তিনি অনেকের এক্সিকিউশনও করেছেন, অনেকের ফাঁসি হয়েছে। কিন্তু সেই সময়ের যে আদালতের মানে কি আসলে, আমি খুব স্বাভাবিকভাবে বলি যে ট্রাইব্যুনালের তো আসলে এই বিল্ডিং অ্যাপ্রোচ, এগুলো টেবিল চেয়ার কথা বলেন, এটা এখানে যারা বিচারক হিসেবে কাজ করেন, এখানে যারা আইনজীবী হিসেবে কাজ করেন, কোন সরকারের আমলে, এই বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ নয় কি? অবশ্যই আপনি খেয়াল করে দেখেন, ওই সময়কালে যে সমস্ত ট্রাইব্যুনালে যারা বিচারক ছিলেন, এমন একজন বিচারক ছিলেন যার স্কাইপি কেলেঙ্কারি আমার দেশ পত্রিকার ওই সময়টা তো তারা জবাব দিবেন, আমি বলি, কিন্তু তারপরেও কিন্তু তাদেরকে প্রমোশন দিয়ে আপিল বিভাগে নেওয়া হয়েছে। আচ্ছা, সেটা তাদের অপরাধ হতে পারে, মানে সেটা যদি প্রমাণিত হয়। কিন্তু আমার প্রশ্নটা আপনার এখনকার বিষয়টা নিয়ে, এখন যারা আছেন তাদের রাজনৈতিক পরিচয় বা তাদের অন্যান্য সবকিছু যে বিবেচনায় মানে পরবর্তীতে প্রশ্ন তোলা যেতে পারে বা উঠে সাধারণত, আমার কাছে মনে হয় সেরকম কিছু আছে? আমার কাছে মনে হয় না। এই কারণ কি জানেন, দেখেন আপনি যদি বিগত সময়ের 71 সালের মুক্তিযুদ্ধের সময়কালের ঘটনা যদি বিবেচনা করেন, সে সময় কিন্তু কোনো অডিও, ভিডিও রেকর্ড কোনো কিছু ছিল না, সাক্ষ্য প্রমাণ ভাবে ছিল না। 2024 পরে 2025, এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে প্রমাণের প্রক্রিয়া, বাট আমি ব্যক্তিগুলোর কথা বলছি না। আপনি ব্যক্তিত্ব বিষয় হবে না, কথা হচ্ছে যে আদালত কোন ট্রাইব্যুনাল বিচার করবে তার অকাট্য সাক্ষ্য প্রমাণ আছে কিনা। সুতরাং এখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই সমস্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারিক প্রক্রিয়া, এটি কিন্তু আমাদের প্রচলিত বিচার ব্যবস্থা থেকে ভিন্ন। সুতরাং এইটা মাথার মধ্যে রাখতে হবে। এখানে কিন্তু আপনি যেমন যে কোনো দায়রা জজে যদি কোনো কারণে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড দেয়, তার কিন্তু মৃত্যুদণ্ড সঙ্গে সঙ্গে কার্যকর হয় না, তার জন্য হাইকোর্টে পাঠাতে হয়, হাইকোর্ট অনুমোদন দিলে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুত, তারপরে আপিল আছে। এই ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সরাসরি আপিল করবেন 30 দিনের মধ্যে।
সুতরাং এটা একটা বিচারের পদ্ধতিগত পার্থক্য। আচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে যেখানে অডিও ভিডিও যে সমস্তগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, যেগুলো সাক্ষ্য হিসেবে দেখানো হয়েছে এবং যেগুলো সাবেক প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অর্থাৎ ইনভলভমেন্ট, প্রমাণটা অকাট্য বলে যেটা আমি দাবি মনে করেছে করি সেটা। অকাট্য প্রমাণ। জি। এখানে কোনো মত বিচারকের কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ কিংবা রাজনৈতিক ইনক্লিনেশন যদি থাকেও, এই মামলা প্রমাণের ক্ষেত্রে সেটাকে কোনো বড় আকারে দেখে এই বিচারটাকে বিতর্কিত করা যাবে না। কারণ আমি এইজন্যই প্রশ্নটি করছি, কারণ রাজনৈতিক যেকোনো মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক এই সমস্ত ভাষা ব্যবহার করা হয়েছে সব ক্ষেত্রেই প্রায়। না, মানে সবসময় করা হয়। না, এটা তো ধরেন রাজনৈতিক এটা তো ক্ষেত্রে অবশ্যই এটা আমরা দেখেছি। এই অভিযোগ পাল্টা অভিযোগ তো বাংলাদেশের সব ক্ষেত্রেই আছে। এটা সুতরাং শুধুমাত্র মানে বিচারের ক্ষেত্রে থাকবে তা না। আমরা আলোচনা তবে শেষ প্রান্তে নির্মোহভাবে আমি চিন্তা করে জি। দেখি যে আরেকটা খেয়াল করে দেখবেন, জি। এই বিচারটি কিন্তু তার স্বচ্ছতার বহিঃপ্রকাশ হিসেবে হুম। আপনার অনেকগুলো প্রসিডিং হুম। কিন্তু সরাসরি সম্প্রচার জি, করা হয়েছে। সরাসরি সম্প্রচার এর এটা আগে আমরা কিন্তু একটা দেখেছি। নতুন জিনিস। সুতরাং জি। মানুষের কাছে স্পষ্টত আদালত কি বলছেন, সাক্ষী কি বলছেন, জবানবন্দি কি দিচ্ছেন কিংবা তারা কি আর্গুমেন্ট আচ্ছা, করছেন, সরাসরি এগুলো আছে। সম্প্রচারের ক্ষেত্রে কি এটাই একমাত্র, নাকি এরপরে অন্যগুলো যতগুলো মানে এই আদালতে যেগুলো হবে, আমি তো ট্রাইব্যুনালে যেগুলো হবে? সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে আমি দেখেছি যে আদালতের নির্দেশ অনুমোদন সাপেক্ষে কিছু অংশ সম্প্রচার করা যাবে। তবে আমাদের দেশে কিন্তু পরিপূর্ণ না। তবে আমাদের কিন্তু সরাসরি সম্প্রচার কিংবা হুম। অনলাইনে বিচার কিন্তু এটাই প্রথম না। এটা মনে রাখতে হবে। এর আগে হচ্ছে। না, আপনি খেয়াল করে দেখবেন করোনার সময় যখন আমাদের ও সমস্ত আচ্ছা, দেশ আদালত বন্ধ ছিল, এখন তো ধরেন হ্যাঁ। এই বিচারের ক্ষেত্রে কিন্তু আমরা বিচারকদের চেহারা দেখতে পারি নাই। শুধু তাদের কণ্ঠস্বর শুনেছি। কিন্তু করোনার সময়ে যে আমাদের অনলাইনে আমাদের জুমের মাধ্যমে যে অনলাইন প্ল্যাটফর্মে যে আমাদের আদালত পরিচালনা হতো, তখন কিন্তু আমাদের প্রধান বিচারপতি সহ সমস্ত বিচারপতি আইনজীবীদের চেহারা প্রকাশ্যে আসতো। সেটা সুতরাং হচ্ছে অনলাইন বিচার ব্যবস্থা কিন্তু নতুন অনলাইনে। কনসেপ্ট না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এটা আসলে স্পেশাল ট্রিটমেন্ট এ এটা দেখানো হলো কিনা এই মামলাটার ক্ষেত্রে? এটা আমার মনে হয় যে আরেকটি হচ্ছে, প্রসিকিউশন এবং রাষ্ট্র আমি প্রশ্নটা শেষ করি, তাহলে আপনি পরিষ্কারভাবে আনসার করতে পারেন। আরেকটি দিক থাকে যে যারা মানে এইখানে আসামি, তাদের আইনজীবী কে হবেন সেটা আসলে তারা নিজেরা নির্ধারণ করেছিলেন কিনা এখানে? সেটা তো হয়নি। না, রাষ্ট্র না, নিজে দিয়েছেন এবং তার হাসি-টাসি নিয়েও কিন্তু অনেক ধরনের সমালোচনা, ট্রলিং দেখছি। এটা কিন্তু একটা আইনি প্রক্রিয়া। আচ্ছা। মানে অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে, এমন যদি কোনো মামলার বিচার হয়, রাষ্ট্রের দায়িত্ব তিনি যদি অনুপস্থিত থাকেন, অনুপস্থিত ব্যক্তির পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী খুব নিযুক্ত সুন্দর, করা। খুব সুন্দর। সেটা হচ্ছে আইন। সেটা আইন। সেই আইন অনুযায়ী দেয়া সে হচ্ছে। অনুযায়ী করা হয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে মামলা, মানে এটা সাধারণত এরকম হয় কিনা যে এরকম একজন মন্ত্রী, প্রধানমন্ত্রী বা পুলিশের আইজিপি, তাদের আসলে আইনজীবী তাদের ইচ্ছামত দিলে আসলে উনিই হতেন কিনা? না, সেটা তো তারা কি? প্রথম কথা হচ্ছে আরেকটা, এক্ষেত্রে আপনাকে একটা আইনের বিষয় বলতে হবে। হ্যাঁ। কোন পলাতক ব্যক্তি কিন্তু আইনের কোন সুরক্ষা পান না। আচ্ছা। এটা হচ্ছে আপনাকে মাথায় একটা রাখতে হবে। একজন পলাতক ব্যক্তি আইনের দৃষ্টিতে যিনি পলাতক, তিনি কিন্তু নিজে যেমন রিপ্রেজেন্ট করতে পারেন না, তার আইনজীবীর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারেন না। সেক্ষেত্রে মৃত্যুদণ্ডের মতো মানে কি বলবো যে দণ্ডে দণ্ডিত হতে পারেন এমন যদি কোনো ব্যক্তির বিচার হয়, রাষ্ট্রের দায়িত্ব তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা এবং সেটি করা হয়েছে। সেটি করা হচ্ছে, কিন্তু তিনি পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে তিনি এখন আগের হাসি নাকি ওই সময় হাসছিলেন যে মামলায় হেরে গেছেন কিন্তু তিনি খুব খুশি। দেখুন, আমি দেখলাম যে ট্রল, আপনি দেখেছেন নিশ্চয়ই। একজন ব্যক্তির এক্সপ্রেশন দেখে তো তার কার্যক্রম বিবেচনা করা যাবে না। তবে আমার কাছে মনে হয়েছে তিনি যে আর্গুমেন্ট করেছেন তার যুক্তিতর্ক শোনার আমার সুযোগ হয়েছে। আচ্ছা। আমার কাছে মনে হয়েছে তিনি অত্যন্ত যৌক্তিকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন এবং তিনি প্রসিকিউশন রাষ্ট্রপক্ষের যে সমস্ত সাক্ষ্য প্রমাণ, সে সমস্ত সাক্ষ্য প্রমাণের বিপক্ষে তার যে আইনি যুক্তি, সেগুলো তিনি অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপন করেছেন। সুতরাং আমার কাছে মনে হয়নি যে তিনি তার দায়িত্ব পালনে কোন রকম অনীহা কিংবা কোন রকম গাফিলতি করেছেন, আমার কাছে মনে হয়নি। শেষ প্রশ্ন, সেটি হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি ভারতে দিল্লিতে একটি সম্মেলনে গেছেন, যেটাকে বলা হচ্ছে যে সিসিসি বোধহয়, উন্মুক্ত আঞ্চলিকতার প্রশ্নে কলম্বো সিকিউরিটি কনক্লেভ। তো সেখানে যাওয়ার যেদিন কথা ছিল, অর্থাৎ বুধবার, উনি তার একদিন আগেই গেলেন এবং সেটা নিয়ে অনেকে বলেন যে এটা নিয়ে সম্ভবত ভারতের মন্ত্রীদের সাথে কথাবার্তা হচ্ছে। পরবর্তীতে এটা অস্বীকারও করা হচ্ছে। আসলে ব্যাপারটা কি এরকম যে এই বৈঠকটা একটা কথা ছিল, সেই অনুযায়ী গেছেন তিনি, কিন্তু অন্যান্য দেন-দরবার গোপনে হচ্ছে, এরকম কোনো বিষয় আছে? এই সমস্ত রাষ্ট্রের ব্যাপারে তো স্পেকুলেট করা ঠিক না। আমি যেহেতু জানি না, সুতরাং আমাকে এটা বলা ঠিক না। তবে আমি মনে করি যে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের যে ধরনের সম্পর্ক থাকা দরকার, এবং আমি মনে করি যে পিপল টু পিপল যে টাই, একটা রাষ্ট্রের জনগণের সঙ্গে আর একটা রাষ্ট্রের জনগণের যে সম্পর্ক, এই সম্পর্কটা তো বিগত দিনে নষ্ট হয়েছে। বিকজ বিগত সময়ে শেখ হাসিনা সরকার কিন্তু ব্যক্তি এবং নাগরিকদের চেয়ে বরং তৎকালীন ভারতের ক্ষমতাসীন রাষ্ট্রীয়
দলের সঙ্গে, গোষ্ঠীর সঙ্গে সম্পর্কটা ডেভেলপ করেছেন। এটা তো একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সে কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি উইদাউট নোয়িং ডিটেইলস অফ দিস ট্যুর বাই মিস্টার খলিলুর রহমান, আমি এটা মন্তব্য করতে চাই না। তবে আমি মনে করি যে প্রতিবেশীর সঙ্গে আমাদের সুসম্পর্ক আমাদের রাষ্ট্রের প্রয়োজনে দরকার। তবে একথাও সত্যি যে আমাদের বড় রাষ্ট্র মনে করে ছোট রাষ্ট্রের উপরে কেউ খবরদারি করবে, নজরদারি করবে, এটাও কিন্তু বাংলাদেশের জনগণ পছন্দ করে না। সুতরাং আপনি যেটা বললেন যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সফর, ভারতের সফর, এটা একটা দ্বিপাক্ষিক সম্পর্কের বহিঃপ্রকাশ। তিনি যদি নতজানু না হন, তিনি যদি বাংলাদেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরেন এবং তিনি যদি কোনো কারণে অতীতের মতো নতজানু না হয়ে ভারতের সঙ্গে যদি চোখে চোখ রেখে কথা বলেন, তিনি যদি বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে কথা বলেন, তিনি যদি তাহলে এত অবশ্যই সেটাকে আমি সাধুবাদ জানাই। তবে কেউ যদি নতজানু হন, কোন ধরনের কম্প্রোমাইজিং অ্যাটিটিউড দেন এবং যে ক্ষেত্রে আমাদের স্বার্থ, জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে পার্শ্ববর্তী রাষ্ট্রের বড় দাদাগিরির কাছে, সেটা তো আমরা কেউ প্রত্যাশা করি না এবং সেটা হলে তো অনেক ধন্যবাদ আপনাকে রুহুল কুদ্দুস কাজল আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম আলোকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এসব নিয়ে এমন আলোচনা এবং রাজনৈতিক বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।